মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই দুর্ভোগ চরমে। যানজট আর ধুলার রাজ্যে অসহায় রাজধানীবাসী। সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট, বলছে কর্তৃপক্ষ। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। অনলাইনে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে 23 এপ্রিল পর্যন্ত। হাবের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকের পর ঘোষণা। শর্তের প্রায় সব পূরণ হওয়া সত্ত্বেও নানা অজুহাতে জিএসপির সুবিধা পূর্ণবহাল করছে না যুক্তরাষ্ট্র। আরও তৎপর হওয়ার তাগিদ ব্যবসায়ীদের, ভিন্নমত অর্থনীতিবিদদের। এবং বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। দ্রুত কমেছে রেমিটেন্সের হার। ক্ষতিগ্রস্ত এক্সচেঞ্জ হাউসগুলো তদন্তে ব্রিটিশ সরকার। প্রবাসের সময় সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই শুরু হয়ে গেছে অসহনীয় দুর্ভোগ। আপাতত দুর্ভোগের শিকার মিরপুরবাসী, কিন্তু পর্যায়ক্রমে সে পথে মেট্রো রেল এগুবে, সে পথেই কষ্ট পোহাতে হবে নগরবাসীকে। সংশ্লিষ্টরা বলছেন, সেবা সংস্থাগুলোর লাইন সরানোর পর মূল নির্মাণ কাজ শুরু হলে দুর্ভোগ কমাতে বিকল্প রুটের ব্যবস্থা করবেন তারা। রিপোর্ট আতিকুর রহমান তমালের, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। এমন নরবরে বাঁশের সাঁকো দিয়ে অন্যের সাহায্যে না হয় মেয়েকে পার করা গেল, কিন্তু নিজে ওপারে যাবেন কিভাবে? নিরুপায় এই নারী বেশ কিছুক্ষণ ইতিউতি তাকালেন। ওপারে মেয়ে, এপারে তিনি। অগত্যা অপরিচিতের সাহায্য নিয়ে পার হতে হলো তাকেও। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে মিরপুরে চলাচলকারী অনেককেই। এইভাবে ফেলে রাখছে তো, আসলে এইভাবে রাখা ঠিক না। রাস্তা পারাপারে তো সমস্যা হয়। মেট্রো রেলের কাজ চলবে, তাই মিরপুর 12 থেকে মিরপুর 10 পর্যন্ত রাস্তার প্রায় মাঝ বরাবর কেটে সেবা সংস্থার লাইন সরানো হচ্ছে। আর এতেই অসহনীয় যানজট আর ধুলোর রাজ্যে পরিণত ওইসব এলাকা। নিয়ম অনুযায়ী প্রকল্প এলাকায় ধুলো কমাতে পানি ছেটানোর কথা, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। বলেন যে সাময়িক অসুবিধা, সাময়িক অবস্থা কিন্তু এই 1 মাস 2 মাস হবে না, 6 মাস 1 বছর 2 বছর হবে। আমাদের খুব কষ্ট হইতাছে, রাস্তা পার হতে অসুবিধা, গাড়ি না যাইতে অসুবিধা, গাড়ি রাস্তা জাম হয়ে যায় ভাই। আমি যে একটা ড্রাইভার, আমার কাছে অসহ্য লাগে এই রাস্তা কাটাকাটির জন্য। উন্নয়নের স্বার্থে দুর্ভোগের সঙ্গে সমঝোতা কিংবা দুর্ভোগকেই নিয়তি মনে করে উন্নয়নের সান্ত্বনা, যেভাবে বলুন না কেন, একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন এর যাতনা। এমন আক্ষেপ এই এলাকার হাজারো মানুষের। এইভাবে যে আমাদের জনগণের ভোগান্তি করতেছে, এটা আমরা খুব কষ্টের ভিতরে আছি। রাস্তায় যে পরিমাণ ধুলো হচ্ছে, ধুলোয় তো অনেক খারাপ অবস্থা। যেখানে আপনার আধা ঘন্টা লাগার কথা, ওইখানে আপনার লেগে যাচ্ছে 1 থেকে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রকল্পটির পরিচালক বলছেন, এবছরের শেষে মূল কাজে হাত দেবেন তারা। সাধারণত 2 ধরনের ইউটিলিটি, এগুলি আমরা গত নভেম্বরের 1 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম। মোটামুটি 80% কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। আশা করছি বর্ষা পুরোদমে আসার আগে আমাদের এই কাজ শেষ হবে। প্রকল্প এলাকায় দুর্ভোগ কমাতে বেশ কিছু সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। সেসব বাস্তবায়ন হলে ভোগান্তি অনেকটাই কমবে বলেও মনে করেন তারা। কনস্ট্রাকশন চলাকালীন সময় অনেকগুলি বিকল্প পথ খোলার ব্যবস্থা করা হচ্ছে। ক্যান্টনমেন্টের সংরক্ষিত এলাকা দিয়েও জনগণকে সীমিতভাবে চলাচলের একটা ব্যবস্থা করা হবে, যেটা মহাখালী ফ্লাইওভার কনস্ট্রাকশনের সময় করা হয়েছিল আর কি। তাহলে আমাদের ধারণা কিছুটা হলো এই জায়গায় চাপটা কমবে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এটি চালু হবে 2019 সালের মাঝামাঝিতে। বাকি পথ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল রুটের কাজই শুরু হবে 2019-এর পর। পুরো প্রকল্প চালু হলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছতে সময় লাগবে 38 মিনিট। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হওয়ার দ্বিতীয় দিন ছিল আজ। দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ে বিআরটি এর নির্দেশনা থাকলেও বাস মালিকরা তা মানছেন না বলে অভিযোগ যাত্রীদের। এদিকে বিআরটি এর চেয়ারম্যান জানালেন, অভিযোগের সময় বাস বন্ধ থাকলে রুট পারমিট বন্ধ সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটি এর পক্ষ থেকে সিটিং সার্ভিস সহ গণপরিবহনের নানা অনিয়ম বন্ধ ঘোষণার পরে যাত্রীদের সঙ্গে গণপরিবহনের কর্মচারীদের বাকবিতণ্ডার চিত্র এখন রাজধানী জুড়ে। অভিযানের কারণে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। রাজধানীর বিভিন্ন রুটে দেখা যায় সিটিং সার্ভিস নামের বাসগুলোতে আসনের তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী তোলা হলেও ভাড়া আদায় করা হচ্ছে আগের মতোই। এই লোকাল সার্ভিস হচ্ছে কিন্তু ভাড়া নিচ্ছে আগে সিটিং সার্ভিসের মতো। সিটিং সার্ভিস বন্ধ করা তো তার মানে এই না যে বাস বন্ধ করে দিবে, তাহলে তো আমরা যারা জনগণ আছে তা আমরা কিভাবে চলবো? উল্টা মিসবিহেভ করে। এমন আমরা এখন তো চার্ট পাইনি, যখন চার্ট হাতে পাবো তখন আমাদের ওই ভাড়া হবে নির্ধারিত। এখন ওদের সাথে কে কথা বলবে? আমরা তো দৌড়ে উঠতে পারছি না, এটা খুবই সমস্যা মেয়েদের জন্য। যত্রতত্র গাড়ি থামানো সহ বেশিরভাগ বাসে এখনো নেই বিআরটি এর নির্ধারিত ভাড়ার তালিকা। আমি সারা রাত নিব না, আজকে অন্য হিসেবে পেয়েছি, কালকে আমি 20 টাকা দিয়ে দিতেছি স্যার। আমরা জেলগেট থেকে উঠছি, 60 টাকা ভাড়া নিছে কিন্তু কোনো টিকিট দেয় না আমাদের। বলতেছে তারা চার্ট পায় নাই, এই অনেক ধরনের কল দেখাইছে। অনিয়মের কথা স্বীকার করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। চার্টে যে ভাড়া আছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, অনিয়ম পাওয়া গেছে, যার কারণে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিআরটি এর চেয়ারম্যান বলছেন, জনস্বার্থে পরিবহনের কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কোনো সমঝোতা তো প্রশ্নই ওঠে না কারোর সাথে। আমরা বরঞ্চ যেসব মালিকরা গাড়ি নামাবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, যেহেতু গাড়ি তারা বসাই রাখবে, প্রয়োজন হলে গাড়ির রুট পারমিট আমরা বাতিল করে দিব যদি তারা রাস্তায় গাড়ি না চালায়। গণপরিবহনে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিআরটি এর পক্ষ থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, অব্যাহত ভাঙনের গতিপথ পাল্টে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে, ভূখণ্ড হারানোর আশঙ্কা। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ধানমন্ডির 32 নম্বরে ফুল দেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হয়েছে। তাই আজ সময় এসেছে ২১ বছর ধরে চলা সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে উৎপাটনের। অসাম্প্রদায়িক চেতনাকে ভুলণ্ঠিত করা হয়েছে। আজকের দিনে আমাদের শপথ হবে যে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে এতদিনে, সেই বটবৃক্ষকে বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাদন করব। তিনি বিএনপিকে ইস্যু তৈরির দল উল্লেখ করে বলেন, এই সরকার যেন তিস্তা চুক্তি করতে না পারে সেজন্য বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। এদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, শুধু ইস্যু তৈরি করে, এক একটা ইস্যু। এখন চলছে ভারত বিরোধিতার ইস্যু। তিস্তা চুক্তি শেখ হাসিনার আমলে যাতে না হয় সে ব্যাপারে বিএনপি যত রকমের তাদের পায়তারা করতে হয়, চক্রান্ত করতে হয়, সেটা তারা করবে, আগেও করেছে, এখনো করবে। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। জনসমর্থনহীন নতজানু সরকার দিয়ে ভারতের কাছ থেকে দেশের স্বার্থ আদায় করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ফখরুল আলো বলেন, নৈতিক ভিত্তি না থাকায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্য দেশের সঙ্গে কথা বলার ক্ষমতা হারিয়েছে সরকার। তিস্তার পানি আনার ক্ষমতা তার নাই, কারণ তার তো গণভিত্তি নাই।
সে যে ভারতের সঙ্গে বার্গেন করবে, সে বার্গেন করার ক্ষমতাই তার নাই। আজকে যখন ভারত সরকার বলে যে এবার আমরা তিস্তা দিতে পারবো না, তখন তিনি বলতে পারতেন তাহলে আমিও অন্যান্য চুক্তিগুলোতে সই করতে পারবো না। সে কথা তিনি বলেননি, কারণ তার সেই শক্তি নেই। তিনি নতজানু হয়ে অন্যান্য সব চুক্তি সই করে এসেছেন। আমার জন্য সবচেয়ে বেশি দরকার, আমার প্রাণের দাবি তিস্তার পানি। তিস্তার পানি নয় বন্ধুগণ, 54টা অভিন্ন নদীর পানির কোনো চুক্তি হয় নাই। ৭১-এর ঘাতকদের অনুসারীরা দেশে এখনো সক্রিয় এবং তারা জঙ্গিবাদের মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় 2019 সালে জাতীয় নির্বাচনে জনগণ যে রায় দেবে আওয়ামী লীগ তা মেনে নেবেন বলেও জানান তিনি। ৭১-এর ঘাতক, ৭২-এর ঘাতকরা এখনো সক্রিয় বাংলাদেশে। জঙ্গিরা নাম বিএনপি জামাত। এই বিএনপি জামাতের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এখনো জঙ্গি সেই উত্থান এখনো চক্রান্ত চলছে। 2019 সালের আগে এই নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। যে কোনো অজুহাতে বলা হোক না কেন, সেই নির্বাচন হবে। শেখ হাসিনা অধীনে নির্বাচন হবে, অন্য কোনো ভাবে নির্বাচন বাংলাদেশে হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে জনগণ যে রায় দেবে আমরা সেই রায় মেনে নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 6টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। অটিজম সম্মেলনে অংশ নিতে 3 দিনের সফরে মঙ্গলবার ভুটান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6টি চুক্তি সমঝোতা স্মারক যথা বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বৈত কর পরিহার, কৃষি ও কৃষিজাত পণ্যের মান, সাংস্কৃতিক সহযোগিতা, ভুটান কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ সম্পর্কিত এবং ভুটান কর্তৃক বাংলাদেশ দূতাবাস স্থায়ীভাবে নির্মাণের জন্য জমি বরাদ্দ প্রদানের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড আইন 2017 এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2017-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শুরুর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এর রেপ্লিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় আগামী ডিসেম্বরে স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 কক্ষপথে স্থাপন করার কথা মন্ত্রিসভাকে জানান প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সরকারের মহাপরিকল্পনা পরিপন্থী ভূমি ব্যবহারের ক্ষেত্রে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আয়কর অধ্যাদেশ 1984-এর বিধানসমূহ আয়কর আইন 2017 হিসেবে পাশের অনুমোদন দেওয়ার কথা জানান তিনি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন নতুন যে জিনিসটা আনা হয়েছে সেটা হলো জলাধার আইনের বিষয়টা ওই সময়ে ছিল না। জলাধার আইন এটা প্রাসঙ্গিকতা বিবেচনা করে এখানে নিয়ে আসা হয়েছে। আরেকটা জিনিস আনা হয়েছে মহাপরিকল্পনা, মাস্টার প্ল্যান। যদি কোনো ব্যক্তি মহাপরিকল্পনায় চিহ্নিত বা উল্লিখিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভূমি ব্যবহার করেন তাহলে উহা হবে একটি অপরাধ এবং তোর জন্য তিনি 1 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের দাবির মুখে হজ যাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা আগামী 23 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার বিকেলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বাসায় হাবের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি BH হারুন। হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বাড়াতে হাবের পক্ষ থেকে জোরালো দাবির পর বিকেলে ধর্মমন্ত্রীর বাসায় হাব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকে কিভাবে সমস্যার সমাধান করে হজযাত্রীদের নিবন্ধন করা যায় তা নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলে আলোচনা। দীর্ঘ আলোচনা শেষে হাবের দাবি মেনে নিয়ে হজযাত্রীদের নিবন্ধনের সময় 17 এপ্রিল থেকে বাড়িয়ে 23 এপ্রিল করার সিদ্ধান্ত নেয় ধর্ম মন্ত্রণালয়। চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে এবং সংসদীয় কমিটির চেয়ারম্যানের উপস্থিতিতে হাবের সকল সদস্য তাদের এজিএম এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত হয়েছে, যেটা আমরা মেনে নিয়েছি। তাদের চাহিদা মোতাবেক আগামী 23 তারিখ পর্যন্ত এর বর্ধিত করা 23 তারিখের পরে
আর বর্ধিত করার কোনো সুযোগ নাই। এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে 17 এপ্রিলের মধ্যে নিবন্ধনের সময় বেঁধে দেওয়ার প্রতিবাদে সোমবার সকালে সময় না বাড়ানো পর্যন্ত প্রাক নিবন্ধন করা হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাব। এখন পর্যন্ত নিবন্ধনের নিয়ম নীতি ঘোষিত হয় না। অন্যদিকে একদিনে 1,17,000 হজযাত্রীর নিবন্ধন করা সত্যি খুব কঠিন কাজ। প্রাক নিবন্ধনের জটিলতা নিরসন এবং মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়ের সাথে সভা করার পূর্বে কোন লোক নিবন্ধন করবে না। এবছর বাংলাদেশ থেকে বেসরকারিভাবে 1,17,000 ও সরকারিভাবে 10,000 হজযাত্রীর হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে প্রায় 2 লাখ হজযাত্রী প্রাক নিবন্ধন করলেও চূড়ান্ত নিবন্ধন করেছেন 7,000-এরও কম হজযাত্রী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে নানা উদ্যোগের পরও বিভিন্ন অজুহাতে বিশেষ বাজার সুবিধা জিএসপি পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীরা বলছে মার্কিন বাজারে জিএসপির সুবিধা আদায় করতে পারলে পোশাক খাতের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এই সুবিধা আদায়ে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রশ্নে ভিন্নমত রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর বিধান অনুযায়ী উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি পায় স্বল্পোন্নত দেশগুলো। সে নিয়মে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। তবে 2013 সালের মাঝামাঝি কারখানার কমপ্লায়েন্স ইস্যুতে পোশাক রপ্তানিতে জিএসপি স্থগিত করে মার্কিন প্রশাসন। এরপর পেরিয়ে গেছে প্রায় 3.5 বছর। শর্তের প্রায় সবকটি পূরণ করলেও ফেরত পাওয়া যায়নি এই বাজার সুবিধা। আমদানি নিরুৎসাহিত করতে কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। তাই জিএসপির পেছনে না ছোটার পরামর্শ বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদের। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে আমার মূল লক্ষ্য হলো আমেরিকান অর্থনীতিতে উৎপাদন করা, যাতে আমেরিকায় কর্মসংস্থান বাড়ে। তাহলে তো জিএসপি দেওয়াটা তার বাংলাদেশের মতো অর্থনীতিকে জিএসপি সুবিধাটা দেওয়াটা তার পরিপন্থী হবে। অন্যদিকে সুবিধা আদায়ে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ সিপিডির এই গবেষণা পরিচালকের। বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধার যে একটা যৌক্তিক ভিত্তি রয়েছে, টিকফার মতো প্ল্যাটফর্ম যেখানে কিনা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করে থাকে, সেখানে আসলে এই বিষয়গুলোর অবতারণা করবার একটি রাজনৈতিক ভিত্তি রয়েছে এবং একই সাথে এর একটা অর্থনৈতিক যৌক্তিকতাও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন দেশের অর্থনীতিতে মার্কিন জিএসপির বড় প্রভাব নেই, তবে বিশ্বের অন্যান্য বাজারে এই ইস্যু পোশাক শিল্পের অগ্রগতি প্রশ্নের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা তাদের। আমরা যে বিলিয়নস অফ ডলারের যে অন্যান্য জায়গাতে আমরা যে জিএসপি সুবিধাগুলো পাচ্ছি, তারা কোনো কারণে এই যে আমাদের জিএসপিটা আমেরিকা থেকে না পাওয়াকে যদি একটা দৃষ্টান্ত কিংবা একটা রেফারেন্স হিসাবে নিয়ে যায়, সেটা আমাদের জন্য কিন্তু সাংঘাতিক রকমের বিপর্যয় হবে। রপ্তানি আয় বাড়াতে বাজার সুবিধার পাশাপাশি ইউরোপ আমেরিকার বাইরে নতুন বাজার সৃষ্টিতে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার ও ব্যান লিখনের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান। 6 প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার বিচার শুরু হয়েছে। একজনকে আসামি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা মহানগর 8ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এই মামলার অভিযোগ গঠন করেন। মামলার আসামি ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রমনা থানার তদন্ত কর্মকর্তা। গত বছর 24 আগস্ট কাকরাইলের ওভারব্রিজের উপর রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। পরে 28 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিশা। এই ঘটনায় রমনা থানায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। পরে 31 আগস্ট নীলফামারী থেকে আসামি ওবায়দুলকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বর্তমান সংকট দ্রুত সমাধান করা না হলে সাভার চামড়া শিল্প নগরীতে চালু ট্যানারি কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। সোমবার রাজধানীর লালবাগে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এ সময় চামড়া শিল্পের এই অবস্থার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিসিককে দায়ী করে তাদের শাস্তির দাবি করে সংগঠনের নেতারা। টঙ্গীর পাশে হাজার হাজার আপনাকে টেক্সটাইল মিল, সেই টেক্সটাইল মিলের বর্জ্য, কেমিক্যালের বর্জ্য সমস্ত তুরাগ নদীতে পড়তেছে। কোথায় কোথায় সেখানে তো কোনো পরিবেশবিদকে গিয়ে কথা বলতেছে না। আমাদের 9 দফা দাবি যাতে অচিরে বাস্তবায়ন করা হয়, না হলে সারা বাংলাদেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আবারও যে কয়টি ট্যানারি শুরু করেছে
আপনার বিশেষত ওয়েটগুলো, সেই ওয়েটগুলো প্রোডাকশন আমরা বন্ধ করে দেব। আমরা আশা প্রকাশ করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে সদয় দৃষ্টি দেবেন এবং এক্ষেত্রে রিলেটেড যারা যে সঠিক কাজগুলো করে নাই তাদের প্রতি তিনি অবশ্যই তাদের প্রতি একটা ব্যবস্থা নেবেন। এবার প্রবাসের খবর। রাজধানীর বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবচেয়ে বেশি ভূমিকা রাখেন প্রবাসীরা, কিন্তু নানা কারণে এই রেমিটেন্সের হার কমছে দিন দিন। এর অন্যতম কারণ হুন্ডি। হুন্ডি ব্যবসায়ীরা এখন অর্থ লেনদেনে ব্যবহার করছে বিকাশ সার্ভিস, অথচ বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। তানভীর হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই মার্চ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৭২,৪০০ কোটি টাকা। আগের অর্থ বছরে একই সময়ে এই অঙ্ক ছিল ৮৬,৫০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে প্রায় ১৪,১০০ কোটি টাকা। আমরা এই বিষয়টা বিকাশের সাথে যোগাযোগ করেছি এবং বিকাশ থেকে কনফার্ম করেছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্র্যাক সজন ছাড়া বিকাশের যুক্তরাজ্যে কোনো মানি এক্সচেঞ্জ কোনো বিষয়ে কোনো এগ্রিমেন্ট বা কোনো এজেন্ট নাই। সেই ক্ষেত্রে এইগুলা আসলে অবৈধ। বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ পাঠানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো। বিকাশের মাধ্যমে কাগজপত্র ছাড়া বাংলাদেশে যে টাকাগুলো চলে যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অবৈধ এবং হুন্ডি। এতে করে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে এক্সচেঞ্জ হাউসগুলো এখানে আমরা আছি তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কোনো প্রকার নিয়ম নীতি কিংবা কাগজপত্রের প্রয়োজন না থাকায় প্রবাসীরা বিকাশের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। বিকাশে টাকাগুলো পাঠাইতে কোনো কাগজপত্র লাগে না, কোনো ঝামেলা নাই, সহজে পাঠানো যায় এবং সহজে ওইখানে টাকা রিসিভ করতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা ২,৭০,০০,০০০ ও দেশব্যাপী ১,৬৫,০০০ এজেন্ট রয়েছে বলে বিকাশ সূত্রে জানা গেছে। দেশের জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেমে বিকাশের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্ক। হুন্ডির এই নতুন মাধ্যম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। লেনদেন খুব সহজ হওয়ায় বিদেশ থেকে প্রতি বছর হুন্ডির মাধ্যমে বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা। আর হুন্ডি ব্যবসায়ীরা অর্থ লেনদেনের আধুনিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বিকাশকে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের অভিযোগের ভিত্তিতে রেমিটেন্স পেয়ারের ক্ষেত্রে অবৈধভাবে বিকাশকে ব্যবহারের বিষয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের 5 গুণী ব্যক্তি। সঙ্গীতে অবদানের সম্মাননা পেয়েছে সঙ্গীতশিল্পী শুভ্রদেব, ব্যবসায়ে এফবিসিসি এর সভাপতি মাতলুব আহমেদ, সমাজসেবার জন্য গ্রিন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসিরে চৌধুরী, ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়াল এবং এনায়েত করিমকে এ সম্মাননা দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে জাঁকজমকভাবে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বিচারপতি শ্যামল সেন সবার হাতে সম্মাননা তুলে দেন। 2006 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মানে ভূষিত হয়। 2000 সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে। এবার 5 বাংলাদেশি সহ মোট 32 জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে মনে হচ্ছে যে কাজগুলো করা সার্থক হয়েছে, এজন্য আমি খুব গ্রেটফুল এই কমিটির কাছে, অ্যাওয়ার্ড কমিটির কাছে, মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির কাছে। যেটার যোগ্যতা আমি এখন অর্জন করতে পারিনি, তারপর তো উপরওয়ালা আমাকে আমার ভাগ্যটা জুটিয়ে দিয়েছেন। উপরওয়ালাকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের নারায়ণগঞ্জ প্রবাসীরা। দুবাইয়ের মামজার পার্কে এই মেলা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরে মেলায় উপস্থিত হন শত শত প্রবাসী। তাদের জন্য ছিল বালিশ পাস, মোরগ লড়াই, হাড়ি ভাঙা সহ নানা খেলাধুলা, ছিল পান্তা ইলিশ, ভর্তা ভাজি সহ গ্রাম বাংলার নানা রকম খাবারের স্টল। মেলা শেষে এক সভায় মোহাম্মদ গোলাম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন আহমেদ মাহতাব, আমজাদ হোসেন, হানিফ দেলোয়ার সহ অনেকে। সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশের আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা এবং বঙ্গবন্ধু পরিষদ সিডনির যৌথ উদ্যোগে বৈশাখী পূর্ণমিলনী হয়েছে। সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে প্রবাসী বাঙালিদের এই মিলন মেলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী শামসুর রহমান। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের
নতুন নীতিমালার কথা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি সরকারের বিভিন্ন সাফল্য গাথার কথা উল্লেখ করেন মন্ত্রী। সভায় আরও বক্তব্য দেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক। পরে ভূমিমন্ত্রী অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতাদের নৌকা প্রতিকৃতি উপহার দেন। পরে জয় বাংলা স্লোগানে অনুষ্ঠান শেষ হয়। সৌদি আরবের রিয়াদে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশি ব্যবসায়ীরা আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় দেওয়া বক্তব্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান সব ধর্মবর্ণের ঊর্ধ্বে রেখে উদযাপনের আহ্বান জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি সৌদি অতিথিরা অংশ নেন। নানা আয়োজনে কুয়েতে বৈশাখী মেলা উদযাপন করেছে বাংলাদেশের মিলিটারি কন্টিনজেন্ট বিএমসির সেনা সদস্যরা। দিবসটি উপলক্ষে বিএমসির সদর দপ্তরে সুবহানে বর্ণিল উৎসবের আয়োজন করা হয়। নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশীয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলে শিশু কিশোর এবং বিএমসির সদস্যরা। মেলা শেষে রাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীমুজ্জামান। এ সময় কুয়েতের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার রাজধানীর দোহার বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত অসুদ আহমেদ। দূতাবাসের পাসপোর্ট বিভাগের প্রধান সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পড়ে শোনান দূতাবাস কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সফল নেতৃত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং ৭১-এর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। গেল কয়েক বছরে প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়ে চলে যাচ্ছে ভারতীয় সীমান্তে। এতে রাজশাহী সীমান্তের ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। এ কারণে নানা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বছর 10 আগে শুষ্ক মৌসুমেও পদ্মায় থই থই করত পানি, কিন্তু এখন সে চিত্র বদলে গেছে। শহর রক্ষা বাঁধ থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে চলে গেছে নদীর গতিপ্রবাহ। ফারাক্কা গেট খুলে দেয় বর্ষা মৌসুমে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তখন প্রমত্তা এ নদীর বিপুল স্রোতে কখনো শহর রক্ষা বাঁধ, কখনো বা ভাঙন ধরে দক্ষিণ চরাঞ্চলে। গেল কয়েক বছরের অব্যাহত ভাঙনের ফলে এখন মূল শহর থেকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এতে দক্ষিণ চরাঞ্চল খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার সংলগ্ন সীমান্তরেখা অতিক্রম করে কোনো কোনো জায়গায় নদীর গতিপ্রবাহ ভারতীয় সীমান্ত রেখার মধ্যে ঢুকে পড়েছে। ওই অংশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জেলে ও চরাঞ্চলের বাসিন্দাদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। নদীটা আগে ছিল হচ্ছে শহরের কেন্দ্রস্থলে, এখন আমাদের এদিকে পদ্মার চরে এসে এটা ভাঙে আপনার ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে। এখন আমাদের যেটা নদীর যা গতি, তাতে আমাদেরকে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকতে হয়েছে। যেভাবে ভাঙনের চাপ তাতে ভাঙতে ভাঙতে বেশি আমরা ধরেন ইন্ডিয়ার মধ্যে চলে যাই। আসলে ইন্ডিয়া তো আমাদেরকে নিবে না। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে নিজেদের ভূখণ্ড হারানোর পাশাপাশি পদ্মার একক আধিপত্যও হারাতে হবে বাংলাদেশকে। যদি নদী সম্পূর্ণভাবে ভারতের সীমানার অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তো ভৌগোলিকভাবে আমরা তো সেই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারবো না। সেক্ষেত্রে তো আমাদের আধিপত্য খর্ব হবে। রিভার ড্রেজিং এর যে বিষয়টা, এটা করলে হয়তো আমরা এখন আমাদের নদীটাকে আমাদের দিকে রাখতে পারবো। তবে সংকট উত্তরণে আগামী বছর থেকে নদীতে নিয়মিত ড্রেজিং করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। আপাতত আমরা ওইখানে যাচ্ছি না। আমরা লেপটাকে আরো বেশি সুদৃঢ় করে ড্রেজিং করে দিতে চাই, যেন আর রাইটে না ভাঙে, চরটা না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্ষায় ফারাক্কা দিয়ে আসা 1.5 বিলিয়ন টন পলিমাটি জমে শুষ্ক মৌসুমে নদীর বুকে জাগে বিশাল চর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কয়েকটি দেশের দূতাবাসের পক্ষ থেকে স্মার্ট কার্ডের তথ্য পেতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। সোমবার এনআইডির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা জানান তিনি। এছাড়া জুনের মধ্যে 9 কোটি স্মার্ট কার্ড সরবরাহ করতে না পারলে চুক্তি অনুযায়ী ফ্রান্সের কোম্পানি ওভারথ্রোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 5 কোটি 20 লাখ অলরেডি চলে এসছে। জুনের মধ্যে তাদের এই 90 মিলিয়ন কার্ড আমাদের হাতে পৌঁছাতে হবে। তা না হলে আমাদের যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট মোতাবেক, চুক্তি মোতাবেক
আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন এম্বাসির থেকে আমাদের এখানে আবেদন এসেছে, কতটুকু অ্যাক্সেস দিলেন, বিকজ এই বিষয়টি আমাদের সম্পূর্ণ জাতীয় তথ্য ভাণ্ডারের নিরাপত্তার সাথে সম্পর্কযুক্ত, যার জন্য এটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে এটা পর্যালোচনা করছি। নগরীর সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার এবং দেয়াল লিখনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড এবং ইন্দিরা রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একাধিকবার নির্দেশ দেওয়ার পরও বিজ্ঞাপন সম্বলিত ব্যানার অপসারণ না করার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করে আদালত। একই সাথে এসব প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নিজ উদ্যোগে ব্যানার অপসারণ করে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার নির্দেশ দেন আদালত। যত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এগুলো আমরা আসলে ঢাকা শহরে ব্যবহার করতে দিব না এবং আমরা এটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন নগরী করতে চাই। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে এই অভিযান চলবে। যে সকল কোচিং সেন্টার বা কাজী অফিস বা এনিওয়ান যারা এই যত পোস্টারিং করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। গাইবান্ধায় এক আসামির বদলে আদালতে জামিন দিতে গিয়ে কারাগারে গেছেন এক দিনমজুর। নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই ঘটনা ঘটে। পাবলিক প্রসিকিউটর জানায়, সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের এক নারী তার শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে একই গ্রামের নজরুলের বিরুদ্ধে মামলা করে। গত 10 এপ্রিল ওই দিনের দিনমজুর মুজাফফরকে নজরুল সাজিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করা হয়, কিন্তু ওই জামিন আবেদন নামঞ্জুর হলে আসামির বদলে বিষয়টি ফাঁস হয়ে যায়। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। নজরুল ইসলামের বদলে নিতে যাওয়া মুজাফফরের বর্তমান কারাগারে আছে। নজরুল ইসলামকে বাদ রেখে আদালতে উপস্থাপন না করে মোহাম্মদ মুজাফফর রহমানকে উপস্থাপন করেছেন। আদালত সন্তুষ্ট হইয়া, এটা ব্যাপারে জানতো না, আদালত সন্তুষ্ট হইয়া যেহেতু নন অ্যাভেলেবল সেকশন ছিল সেই সেকশনে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকার খোঁজ খবর নিয়ে দেখি যে এই নজরুল এই মুজাফফর সেই নজরুল না। এ ধরনের ঘটনা অবশ্যই আইন বহির্ভূত এবং বিবেক বর্জিত বটে। এ ধরনের অপরাধ যারা সংগঠিত করছে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আইন তাদেরকে সঠিক শাস্তি দিবে। এটা একটা শাস্তি হলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটনার জন্য কেউ সাহস পাবে না। খেলার খবর। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা খুব ভালো করে সারতে পারবে বাংলাদেশের জাতীয় দল, এমনটাই বিশ্বাস টাইগার অলরাউন্ডার সাব্বির রহমানের। এছাড়া আয়ারল্যান্ডের সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অধরা সেঞ্চুরি দেখা পেতে চান এই মার্কুডে ব্যাটসম্যান। 100 ওভার যদি খেলতে পারি আমরা ইনশাল্লাহ ম্যাচ জিততে পারবো। নিউজিল্যান্ডে অথবা নিউজিল্যান্ড একটা কঠিন টিম, বাট আমরা চেষ্টা করবো ওদের সাথে কম্পিটিশন করার জন্য। বাট আমাদের একটা প্রত্যাশা আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি। ইংল্যান্ডের যে ক্যাম্পিংটা হবে ওইটা যেন আমরা ওখান থেকে যেন কিছু দিন নিয়ে আয়ারল্যান্ডে শিখতে পারি আর কি। যেভাবে খেলতেছে আমরা এই ফোর্থ সিজন আমরা খেলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফি যেন আমরা ভালো মতো শেষ করে আসতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ম্যাচ হয়ে গেছে, এটা সেঞ্চুরি নাই, বাট আমি চেষ্টা করতেছি ওটাকে কিভাবে বড় স্কোর বা যেটা 40 বা 30 বা 40-50 যেটা করে আউট হয়ে যাচ্ছে ওটা কিভাবে মিনিমাইজ করে 100 বা 80 বা 90 করা যায়। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল আসরের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। নাজমুল হোসেনের শান্তর সেঞ্চুরিতে পার্টেক্সকে 7 উইকেটে হারিয়েছে আকাশী নীলরা। বিকেএসপিতে আগে ব্যাট করে 7 উইকেটে 234 রান করে পার্টেক্স। জবাবে 3 উইকেটের বিনিময়ে দারুণ জয় তুলে নেয় মাহমুদুল্লাহর আবাহনী। প্রথম সেঞ্চুরি দর্শন। অনূর্ধ্ব 19 ক্রিকেট দল থেকে উঠে আসা নাজমুল হোসেন শান্ত প্রথম শ্রেণীতে 4 বার সেঞ্চুরির চূড়া ছুঁয়েছেন, কিন্তু লিস্টেতে এর আগে 34টি ম্যাচ খেলে পাননি কোনো সেঞ্চুরি দর্শন। এবার সেই পিপাসা মেটালেন রাজশাহীর এই টগবগে তরুণ ব্যাটসম্যান। বয়স মাত্র 18, কিন্তু ব্যাটিংয়ে প্রতিভার ছাপ পরিণত। ঘরোয়া ক্রিকেটে রঙিন পোশাকে শান্তর এই প্রথম সেঞ্চুরি ভবিষ্যতে আরো আত্মবিশ্বাস দিচ্ছে উইলোবাজির ঝিলিক রাখতে। এটা আসলে আমার ফার্স্ট সেঞ্চুরি লিস্টেতে, সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি ভালো লাগছে। সবসময় চেষ্টা করি দায়িত্ব নিয়ে ব্যাটিং করার, টিমে যেই থাকুক। তো যখনই ব্যাটিংয়ে যাই, যেরকম সিচুয়েশন আসে ওই সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করতে চাই। এর আগে বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নামে প্রথম বিভাগ থেকে উঠে আসা পার্টেক্স। শুরুতেই ওপেনার ইফরান শাকুর আউট হলেও বাকি টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান তুলেছেন প্রায় প্রত্যেকেই।
কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। তাই জুবাইরের 50, সাজ্জাদের 44 আর ভারতীয় ইয়াশপালের 33 রানে চড়ে 234 রানের মাঝারি মানের পুঁজি পায় আসরের নবীন দল পার্টেক্স। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ফেভারিট আবাহনীর। দলীয় 43 রানে 2 ওপেনার উদয় কাউল ও লিটন দাস ফেরেন বাড়িতে, আর এতে করে আবাহনীকে হারানোর স্বপ্নে বিভোর হয়ে ওঠে পার্টেক্স। কিন্তু তাদের স্বপ্নটা দিবা বানিয়ে দেন ওই নাজমুল হোসেন শান্ত আর জাতীয় দলের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। এ দুজনের 150 রানের জুটিতে জয়ের ভিত্তি পায় আবাহনী। ম্যাচের আলো শান্তর দিকে থাকলেও বিকেএসপির উইকেটে ঠিকই ঝড় তুলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ওই ঝড়ের মাঝে শান্ত 101 রানে আউট হলেও ঠিকই 52 বলে সমান 5 ছক্কা ও 4-এ 77 রানের খ্যাপাটে ইনিংস খেলে আবাহনীকে 69 বল বাকি থাকতেই জয় উপহার দেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোসাদ্দেক অপরাজিত থাকেন 23 রানে। আমি পুরো টিমের উপরে আসলে কনফিডেন্ট আছি এবং ইয়াংস্টার যারা বাইরে বসে আছে তাদের উপরে আমি খুব বিশ্বাসী যে দে আর ক্যাপেবল পারফরম্যান্স, এবং এই জন্যই আবাহনীতে তাদেরকে আমরা পিক করেছি আসলে। বাট ভেরি হ্যাপি দ্যাট দ্য ওয়ে আজকে আমরা জিতলাম। শিরোপা জয়ের মিশনে থাকা ফেভারিট আবাহনী বৃহস্পতিবার ফতুল্লায় নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্সের মুখোমুখি হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই দুর্ভোগ চরমে, যানজট আর ধুলার রাজ্যে অসহায় রাজধানীবাসী। সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট বলছে কর্তৃপক্ষ। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। অনলাইনে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে 23 এপ্রিল পর্যন্ত। হাবের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকের পর ঘোষণা। শর্তের প্রায় সব পূরণ করা সত্ত্বেও নানা অজুহাতে জিএসপির সুবিধা পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। আরও তৎপর হওয়ার তাগিদ ব্যবসায়ীদের, ভিন্নমত অর্থনীতিবিদদের। এবং বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। দ্রুত কমছে রেমিটেন্সের হার, ক্ষতিগ্রস্ত এক্সচেঞ্জ হাউসগুলো, তদন্তে ব্রিটিশ সরকার। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।